নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এর আগে দুটো ক্লাসে পিএসসি ক্লার্কশিপ 2019 শিফট 1-এর সমস্ত অঙ্কগুলো আমরা সলভ করেছিলাম। আজকে 2019 সালেরই শিফট 2-এর কোশ্চেনগুলো আমরা সলভ করব। তোমরা আজকের ক্লাসটা করলে জানতে পারবে যে পিএসসি ক্লার্কশিপে কী ধরনের অঙ্ক আসে, কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, কোশ্চেনের লেভেল কীরকম। প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের করাবো, তার সাথে সাথে কনসেপ্ট এবং শর্ট ট্রিকও ডিসকাস করব। তোমাদের কাজ হবে অঙ্ক যখন স্ক্রিনে আসবে তোমরা ভিডিওটা পজ করবে, পজ করে নিজে সলভ করবে, তারপরে কিন্তু সলিউশনটা দেখবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে রেগুলার নোটিফিকেশানসের জন্য। এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। সেখানে প্রতিটি পরীক্ষার সমস্ত রকমের আপডেট সবার আগে দেওয়া হয়। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করছি। অঙ্ক নাম্বার কিন্তু দেখো 41 আমাদের সামনে চলে এসছে। দেখো বলছে, যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরে সুদে আসলে 4 গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত? কোনো একটা আসল ছিল, প্রিন্সিপাল ছিল, ধরে নিলাম 1, সেটা কি হচ্ছে না, সেটা 2 বছর পর হয়ে যাচ্ছে 4 গুণ। তাহলে অ্যামাউন্ট কত হবে? অ্যামাউন্ট হবে 4। তাহলে আমাদের বার করতে হবে রেট অফ ইন্টারেস্ট কত, যেটা ট্র্যাডিশনাল ফর্মুলা আমি তোমাদের ছোট্ট করে এখানে লিখে দিই, যদিও আমরা শর্টকাট মেথডে করব। ফর্মুলাটা কি বলছে না, অ্যামাউন্টস, এ মানে হচ্ছে অ্যামাউন্টস, ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার টি। তোমরা যদি এই ফর্মুলাটা ব্যবহার করে কিন্তু এই অঙ্কটার সমাধান করতে পারো। কিন্তু এই অঙ্কগুলো করার ক্ষেত্রে সবথেকে শর্টেস্ট মেথড হলো যখন বলে দেবে যে প্রিন্সিপাল ছিল 1 এবং সেটা এত গুণ হচ্ছে এত বছর পর, তখন যত বছর আমরা বলে দেবে তার স্কোয়ার রুট করব। যেমন এখানে 2 বলে দিয়েছে, সেক্ষেত্রে আমরা কি করব না, আমরা স্কোয়ার রুট করব। যদি 3 বছর বলতো তাহলে কিন্তু আমরা কিউব রুট করতাম। তাহলে 1-এর স্কোয়ার রুট করছি 1 এবং 4-এর স্কোয়ার রুট করছি, তাহলে কত হচ্ছে না √4। এবারে দেখো 1 থেকে 1 হবে এবং 4 যদি আমি রুটের বাইরে নিয়ে আসি তাহলে কত হবে না 2 হবে। তাহলে এটা ছিল আমার প্রিন্সিপাল আর এটা হচ্ছে অ্যামাউন্টস। তাহলে আমি সুদ পাচ্ছি কত? সুদ পাচ্ছি 1 এবং সুদ আমরা পাই কার ওপরে? প্রিন্সিপালের ওপরে। প্রিন্সিপাল আমরা ধরেছিলাম কিন্তু 1, তাহলে 1/1 গুণ পার্সেন্টেজের জন্য যদি আমরা 100 করে দিই তাহলে কত হবে না 100% হবে। তাহলে এখানে আর এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম 100% এবং এটা কিন্তু এই প্রশ্নটার সঠিক উত্তর। নেক্সট, একবার পড়ে নাও তোমরা এবং নিজেরা কিন্তু সলভ করো। দেখো খুব সহজ অঙ্ক দেয় ক্লার্কশিপে, একটু প্র্যাকটিস থাকলেই কিন্তু তোমরা 30-এর মধ্যে 30টা না হলেও 28-29টা করতে পারবে। দেখো বলছে এ একটি কাজের 1/2 অংশ করে 5 দিনে। এ একজন ব্যক্তি রয়েছে, সে একটা কাজের 1/2 অংশ করছে কত দিনে? 5 দিনে। আচ্ছা, এবং বলছে বি ওই কাজটির 1/3 অংশ করে 4 দিনে। বি বলে একজন রয়েছে, সে একই কাজটার 1/3 অংশ করছে কত দিনে? 4 দিনে। ধরো যদি এ 1/2 অংশ না করে পুরো একটাই কাজ করতো, মানে পুরো গোটা কাজটাই এ করতো, তাহলে এর কতদিন সময় লাগতো না 5 গুণ 1/2টা উল্টে যাবে, হয়ে যাবে শুধু 2, তাহলে কতদিন সময় লাগতো? সেক্ষেত্রে এর 10 দিন। ওপরে আমি ডেজ লিখছি। একই রকমভাবে বি যদি 1/3 অংশ না করে পুরো এক অংশটাই কাজ করতো, তাহলে বি এর কত সময় লাগতো না 4 গুণ 3-এর 1 মানে শুধু 3, তাহলে বি এর সময় লাগতো 12 দিন। তাহলে দেখো আমরা এ পেয়ে গেলাম 10 দিন লাগতো, বি পেয়ে গেলাম 12 দিন লাগতো। এখান থেকে আমরা যদি টোটাল ওয়ার্ক বার করতে চাই তাহলে 10 আর 12-র আমাকে এলসিএম নিতে হবে। 10 আর 12-র এলসিএম কত? এলসিএম হয়ে যাবে 60 এবং সেটাই কিন্তু এদের টোটাল ওয়ার্ক। আমাকে বলেছে যে এ আর বি একত্রে সম্পূর্ণ করতে কাজটি কতদিন সময় নেবে। তাহলে দেখো এ যদি মোট কাজটা করে 10 দিনে, তাহলে একদিনে এ কত কাজ করে, মানে এর এফিসিয়েন্সি কত? এফিসিয়েন্সি বার করতে গেলে আমরা কি করি না টোটাল ওয়ার্ক বাই টাইম করে দিই। তাহলে এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি 60/10 মানে হচ্ছে 6 এবং বির এফিসিয়েন্সি কত? একই রকমভাবে 60/12 মানে হচ্ছে 5। এবারে তারা যখন একসাথে কাজ করছে তারা 6 আর 5 11 ইউনিট করে কাজ করবে এবং তাদের কাজ করতে হবে কত না
60 ইউনিট, তাহলে কত সময় লাগবে না 60/11। এবারে আমরা সোজাসুজি যদি ভাগটা করে দিই, 5 দিয়ে দেবো, 5 11 55 হবে, হাতে থাকবে 5, তাহলে অ্যান্সার হবে দেখো 5 পূর্ণ 5-এর 11 দিন, যেটা কিন্তু আমাদের অপশানে রয়েছে অপশান ডিতে। অপশান ডি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নটার সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। আমরা কিন্তু খুব বেশি দেরি করব না, যেহেতু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, তাড়াতাড়ি পরপর সলভ করব। নেক্সট 43 বলছে যে 1 ঘন্টার কত শতাংশ 1 মিনিট 48 সেকেন্ড। 1 মিনিট 48 সেকেন্ড রয়েছে আর এখানে 1 ঘন্টা রয়েছে। আমাকে কি করতে হবে না প্রত্যেকটা জিনিস সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে 1 মিনিট মানে কত সেকেন্ড হয়? 60 সেকেন্ড হয়। আরও 48 সেকেন্ড রয়েছে, তার মানে মোট আমাকে 108 সেকেন্ড বার করতে বলছে, যে সেটা এই 108 সেকেন্ড 1 ঘন্টার কত শতাংশ। 1 ঘন্টা মানে কত মিনিট? 1 ঘন্টা মানে 60 মিনিট। আমরা যেহেতু সেকেন্ডে বার করছি তাই ঘন্টাটাকেও কিন্তু সেকেন্ডে নিয়ে যাব, তাই 1 ঘন্টা মানে 60 মিনিট, এবং আরও সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য আমরা কী করব, আবার 60 দিয়ে গুণ করব। এবারে এটা বলেছে কত পার্সেন্টেজ, তাহলে ইন্টু আমি যদি 100 করে দিই তাহলে পার্সেন্টেজ পেয়ে যাব। 20 দিয়ে কাটছি, 5 20 100, 3 20 60, 5 দিয়ে যদি 60 কাটি হয়ে যাবে কত না 12, 12 আর 108 9, 3 আর 9 কাটলে হয়ে যাবে কত 3। তাহলে 3% কিন্তু আমার উত্তর বেরিয়ে গেল, যেটা আমাকে জানতে চেয়েছিল। চলো নেক্সট আমরা করে নিই। কি বলছে যে 60 মিটার লম্বা একটা ট্রেন ঘন্টায় 40 কিমি বেগে ধাবিত হলে কত সময়ে 90 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। তোমরা জানবে যে একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, ট্রেন তার নিজের দূরত্ব তো অতিক্রম করেই, তার সাথে কিন্তু তাকে প্ল্যাটফর্মের দূরত্বকেও অতিক্রম করতে হয়। তাহলে এক্ষেত্রে তাকে মোট কত দূরত্ব অতিক্রম করতে হবে? ট্রেনের নিজের দূরত্ব যেটা 60 মিটার এবং প্ল্যাটফর্মের দূরত্ব যেটা 90 মিটার। তাহলে ট্রেনকে কিন্তু মোট 150 মিটার দূরত্ব যেতে হচ্ছে। আচ্ছা, এবারে বলেছে ট্রেনের স্পিড কত? 40 কিলোমিটার প্রতি ঘন্টা। এই 40 কিলোমিটার প্রতি ঘন্টাকে আমি কি করছি, মিটার পার সেকেন্ডে নিয়ে আসছি, কারণ আমাকে অপশানসগুলো কিন্তু সেকেন্ডেই বার করতে দিয়েছে। তাই 40কে আমি যদি 5-এর 18 দিয়ে গুণ করে দিই, আমি কিন্তু মিটার পার সেকেন্ড কত পেয়ে যাব। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম ডিস্টেন্স, এখানে আমরা পেয়ে গেলাম স্পিড, আর আমাদের টাইম বার করতে হবে। টাইম আমরা কত জানি না, আমরা টাইম ধরে নিলাম টি। তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা আমরা শূন্য কেটে দিলাম। 5কে যদি 15 কাটি কত হয় 3। এই 18টা বাঁ দিকে কি গুণ হয়ে যাবে, 3 18 কত হবে 54। তাহলে টি মানে টাইম লাগছে কত 54 সেকেন্ড। আচ্ছা 54 সেকেন্ড নয়, কারণ একটা 4 হচ্ছে, 4টা আমরা কাটিনি। 4টা যদি কাটি তাহলে দেখো 2 দিয়ে কাটছি, 2 হবে, 2 দিয়ে কাটলে 27, তাহলে কত হবে না 13.5। 13.5 হবে উত্তর, যেটা খুঁজে পাচ্ছিলাম না, তাই 13.5 অপশান বিতে রয়েছে। অপশান বি হয়ে যাবে কিন্তু একদম সঠিক উত্তর এই অঙ্কটার। আমরা নেক্সট অঙ্কে চলে আসি। দেখো বলছে যে একটা ফল বিক্রেতা 12 টাকা দিয়ে 15টা আপেল কিনে 15 টাকায় 12টা আপেল বিক্রয় করলে তার কত লাভ বা ক্ষতি হবে। এই ধরনের অঙ্কের সবথেকে সহজ অ্যাপ্রোচ যেটা ফলো করলে তোমরা একটু কনফিউজ হবে না, সেটা দেখে নাও একবার ভালো করে। দেখো দুটো জিনিস রয়েছে, কি রয়েছে, আপেল আর টাকা। আপেল রয়েছে আমার কাছে, আর কত রয়েছে, আর রয়েছে টাকা। এই দুটো জিনিস রয়েছে, এই দুটো জিনিস নিয়ে কিন্তু আমাদের কাজ। বলছে সে যখন কিনছে, সে কটা আপেল কিনছে, সে আপেল কিনছে কিন্তু 15টা, এবং কত টাকা দিয়ে কিনছে না 12 টাকা দিয়ে। কিন্তু সে যখন বিক্রি করছে, সে কতগুলো আপেল বিক্রি করছে, সে কিন্তু 12টা আপেল বিক্রি করছে, কিন্তু কত টাকায় বিক্রি করছে না 15 টাকায়। তাহলে কত লাভ বা ক্ষতি হচ্ছে। যখন এরকম ধরনের অঙ্ক থাকবে, আমরা প্রোডাক্টার, এখানে প্রোডাক্ট কি না, এখানে প্রোডাক্ট হচ্ছে আপেলের কোয়ান্টিটিটা আমরা সমান করে নেব। মানে এখানে 15 রয়েছে, এখানে 12 রয়েছে, এই দুটোকে আমাকে সমান করতে হবে। এই দুটোকে যদি আমরা সমান করতে চাই, তাহলে দেখো প্রথম যে
সংখ্যাটা রয়েছে 15 আর 12, তাকে আমরা 12 দিয়ে গুণ করব। আর দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু 12 রয়েছে, তাই দ্বিতীয় ক্ষেত্রে আমি 15 দিয়ে গুণ করব। যখন 15 দিয়ে আপেলকে গুণ করছি তখন টাকাটাও কিন্তু একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে 15কে আর 12 যদি আমি গুণ করি কত হয়? 15 10কে 130, 15 দুগুণে 30, মানে 15 10কে 150 আর 15 দুগুণে 30 180। আচ্ছা, 12 আর 12 কত? 144। তারপরের ক্ষেত্রে দেখো 12 আর 15 দিয়ে গুণ করব না, 12 আর 15 দিয়ে গুণ করব না, কারণ 15 আর 12 রয়েছে, আমরা 60 করে নেব, তাই না? এখানে ওইভাবে করতে গেলে অঙ্কটা কিন্তু আরও বড় হয়ে যাবে। তাহলে দেখো আমরা কি করব না, আপেল তো প্রথম ক্ষেত্রে 15 রয়েছে আর দ্বিতীয় ক্ষেত্রে 12 রয়েছে, তাহলে আমাকে 60 করতে হবে। তাই প্রথম ক্ষেত্রে আমরা কত দিয়ে গুণ করব? 4 দিয়ে গুণ করব, এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা কত দিয়ে গুণ করব না 5 দিয়ে গুণ করব। এবারে দেখো, যখন আপেলকে আমরা 4 দিয়ে গুণ করছি তখন কিন্তু টাকাটাকেও 4 দিয়ে গুণ করব, এবং একই রকমভাবে নিচে আমরা আপেলকে যখন 5 দিয়ে গুণ করছি আমরা কিন্তু টাকাটাকেও 5 দিয়েই গুণ করব। তাহলে আমার ইকুয়েশনটা কি দাঁড়াবে? প্রথম ক্ষেত্রে 4 15 60 আপেল যেটা, আর টাকাটা 4 12 কত? 48। দ্বিতীয় ক্ষেত্রে 5 12 60, টাকাটা কত না 75। তাহলে দেখো, যদি আমি 60খানাই আপেল কিনতাম এবং 60খানাই আপেল বিক্রি করতাম, তাহলে আমার কেনা দাম পড়তো কিন্তু 48 এবং আমার বিক্রয় মূল্য কিন্তু পড়তো 75। তাহলে আমার লাভ হতো, কিন্তু কত লাভ হতো? আমার লাভ হতো 48 থেকে 75 মানে হচ্ছে 12, 12 দিলে হয় 60, আরও 15 রয়েছে, তাহলে 12 আর 15 27। তাহলে কিন্তু আমার লাভ হতো 27 টাকা, তাই না? আমার লাভ হতো 27 টাকা। সেটা কার ওপরে হতো? সেটা ক্রয় মূল্যের ওপরে হতো, যেটা 48। তাহলে 27/48 আমাকে পার্সেন্টেজে বার করতে বলেছে। এটাকে 3 দিয়ে যদি কাটি, 3 নং 27, 3 16 48 গুণ আমার হয়ে যাবে গুণ 100, তাই তো? তাহলে 16/100 900, 5 16 দেখো 80, এখানে 0 1 100, 6 16 96, 4 রয়েছে, পয়েন্ট দিয়ে আমি 0 নেব, 16 দুগুণ 32। আমি কি এখান থেকে অ্যান্সার পাচ্ছি? হ্যাঁ, 56.25 একটাই রয়েছে, এবং যেটা লাভে রয়েছে, একটা ক্ষতি রয়েছে লাভ রয়েছে, আমার তো ক্ষতি হবে না, আমার হবে লাভ। তাহলে অপশন এ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর এই অঙ্কটার। এই পার্সেন্টেজ বা ফ্র্যাকশন বার করার আর একটা নিয়ম আছে ছোট্ট, আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো, 1 16 মানে কত? 1 16 মানে হচ্ছে কিন্তু 6.25%, তাই না? 1 16 মানে যদি 6.25% হয়, তাহলে 9 16 মানে কত? তাই 6.25কে আমি 9 দিয়ে গুণ করব। তাহলে 6 নং কত হতো না? 6 নং 54 হতো, আর 9 25 কত হয়? 225, মানে কিন্তু 2.25। তাহলেও আমরা বার করে ফেলতে পারতাম না 56.25% প্রফিট। দুরকমভাবেই কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিলাম, তোমাদের যে অ্যাপ্রোচটা ভালো লাগে সেই হিসেবেই তোমরা বার করবে। পরের অঙ্কটা সরল অঙ্ক, এটা আমি তোমাদের করাবো না, তোমরা নিজেরা করবে, খুব সহজ অঙ্ক। আমি পরের অঙ্কটায় চলে যাচ্ছি। এটা সাকসেসিভ ডিসকাউন্টের অঙ্ক। দেখো, বলছে যে 20% আর 25% ক্রমিক ছাড় এর সমতুল্য ছাড় কত? সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা জানো তো? যে আমি লিখে দিই তোমাদের সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলাটা, যে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি ব্র্যাকেটে প্লাস মাইনাস দাও, এ গুণ বি ডিভাইডেড বাই 100। এটা কিন্তু সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা। তাহলে প্রথম ক্ষেত্রে আমি ছাড় দিচ্ছি কত না 20% ছাড় দিচ্ছি বলে -20। দ্বিতীয় ক্ষেত্রে ছাড় দিচ্ছি কত না 25%, তাহলে কত না -25। এবার এ আর বি গুণ করে দাও, 20 আর 25, নিচে কিন্তু 100 রয়েছে। এখানে সাইনটা কি হবে? যেহেতু -20 রয়েছে -25 রয়েছে, তাই -20 আর -25 যখন গুণ হবে এখানে সাইনটা প্লাস হয়ে যাবে। তাহলে 25কে যদি 100 কাটি 4, 4কে যদি 20 কাটি হচ্ছে 5, তাহলে -20 আর -25 -45 প্লাস 5 মানে কিন্তু 40। তাহলে ওভারঅল আমি কিন্তু 40% ডিসকাউন্ট দিচ্ছি। এটা সাকসেসিভ ফর্মুলা দিয়ে তোমরা বার করতে পারো। না হলে তোমরা যদি চাও 100 ধরে নেবে, যে কোনো জিনিসের দাম ছিল 100,
প্রথমে কত পার্সেন্ট ছাড় দিলাম? প্রথমে আমি 20% ছাড় দিলাম। তাহলে জিনিসটার দাম কত হলো? না, জিনিসটার দাম হলো কিন্তু 80। আচ্ছা, আবার আমি 25% জিনিসটার ওপরে ছাড় দিচ্ছি। 25% মানে কত? না, 25% মানে হচ্ছে 1/4। 25% মানে হচ্ছে 1/4। তাই কোনো জিনিসের দাম যদি 4 হয়, সেখান থেকে আমি 1 ছাড় দিচ্ছি, তাহলে জিনিসের দাম কত এখন থাকছে? না, 3/4। তাই তোমরা যদি 80কে 3/4 দিয়ে গুণ করে দাও, কত হবে? 20 আর 3 গুণ 60। তাহলে জিনিসটার দাম ছিল কত? 100, এবং এখন হলো কত? 60। তাহলে এই 100 থেকে 60 আমি মোট কিন্তু 40% ডিসকাউন্ট দিলাম। তোমাদের যেভাবে বার করতে সুবিধা হবে তোমরা কিন্তু সেভাবেই করবে। দুটো নিয়মই আমি তোমাদের এই ক্ষেত্রে দেখিয়ে দিলাম। চলো নেক্সট। এই অঙ্কটা কিন্তু বেশ ইন্টারেস্টিং অঙ্ক। এখানে মাঝে মধ্যে অনেক কাউর কিন্তু গুলিয়ে যায়। আমি তোমাদের সবথেকে সহজ মেথড যেটা, সেটা তোমাদের বলবো। তাহলে দেখবে যে কোনো ফর্মুলা মনে রাখার দরকার নেই, এমনি তোমরা অঙ্কটা করতে পারবে, খুব সহজভাবে করতে পারবে। দেখো, বিক্রয় মূল্যের ওপর 15% ক্ষতি হলে ক্রয় মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি হয়? কোনো জিনিস ক্ষতি ভেবে নাও, ক্ষতিটা কখন হয়? যখন কোনো জিনিসের ক্রয় মূল্য বেশি হয়ে যায় বিক্রয় মূল্যের থেকে, তখনই তো ক্ষতি হয়। তার মানে কোনো জিনিস যদি আমি 100 টাকায় কিনি এবং সেটা যদি বিক্রি করি 75 টাকায়, তাহলে আমার ক্ষতি হচ্ছে এখানে 25 টাকা, তাই না? তাই জন্য দেখো যে প্রফিট বা লস কখন হয়, আমি এখানে লসকে এল দিয়ে ডিনোট করছি। লস মানে হচ্ছে কিন্তু না সিপি মাইনাস এসপি, এটা কিন্তু লসের ক্ষেত্রে যে সিপি মাইনাস এসপি। এবারে আমাকে বলেছে এখানে বিক্রয় মূল্যের ওপরে 15% ক্ষতি হয়। বিক্রয় মূল্য মানে এসপি, আমি ধরে নিচ্ছি বিক্রয় মূল্য এসপি মানে কিন্তু 100, ক্ষতি হচ্ছে 15%, মানে লস হচ্ছে 15%, মানে কিন্তু 15। এবারে এই নাম্বারগুলো জাস্ট এখানে পুট করে দাও। এল মানে হচ্ছে লস, মানে হচ্ছে 15, সিপি কত আমি জানি না, আর এসপি হচ্ছে কিন্তু 100। তাহলে এখান থেকে আমরা সিপি পেয়ে যাব। কত পাবো সিপি? না, সিপি পাবো 15 মাইনাস 100টা যদি এদিকে আসে হয়ে যাবে প্লাস 100 ইকুয়াল টু সিপি। তাহলে সিপি আমরা পেয়ে গেলাম, বা কস্ট প্রাইস ক্রয় মূল্য যেটা পেয়ে গেলাম 115। বলেছি যে ক্রয় মূল্যের উপরে কত শতাংশ ক্ষতি হবে। তাহলে ক্ষতির পরিমাণ তো আমার 15 যেটা, সেটা হচ্ছে ফিক্সড। তাহলে আমার এখন ক্ষতি হচ্ছে 15, কার ওপরে? না, সিপির ওপর, ক্রয় মূল্যের ওপরে। তাই 15/115 গুণ 100। এবার আমরা কাটাকুটি করব। 5 দিয়ে যদি কাটি 3 5 15, 5 2 10, 3 5 15, 300/23। 23 একে 23, হাতে কত? 7 70। 23কে যদি 3 দিয়ে করি, 3 কুড়ি 60, 3 তিরিককে 9, 69 মানে হচ্ছে 1। তাহলে 13.1/23% কিন্তু আমার ক্ষতি হয়। আশা করি বুঝতে পেরেছো, সহজ ছিল। এই অ্যাপ্রোচটা তোমরা যদি ফলো করো, হয়তো 2-3 লাইন বেশি লিখতে হবে, কিন্তু গোলাবে না। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রবলেম কী হয়? গুলিয়ে যায়, এবং অপশানসগুলো এমনভাবে দেয়া থাকে যে অনেক সময় আমরা পরীক্ষার হলে ভুল অপশান চুজ করে আসি। তো আমি 2 লাইন বেশি লিখব, 30 সেকেন্ড বেশি সময় দেবো, কিন্তু উত্তরটা আমার সঠিক বের হবে এই অ্যাপ্রোচটা ফলো করলে। নেক্সট দেখো, এটাও খুব সহজ অঙ্ক। বলছে দেখো, 3 জনের বয়সের অনুপাত 7:5:4। প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি হলে দ্বিতীয় ব্যক্তির বয়স কত? 3 জন ব্যক্তি যদি আমি ধরে নিই, এ রয়েছে, বি রয়েছে, সি রয়েছে, তাদের বয়সের রেশিও কত? 7:5:4। বলছে প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি, প্রথম হচ্ছে এ আর তৃতীয় হচ্ছে সি, তাদের বয়সের সমষ্টি কত? না 11, মানে 11 ইউনিট। আমি 11ই লিখলাম, 11 ইউনিটই লিখি, চলো 11 ইউ। বলছি দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বেশি। দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ মানে 5-এর দ্বিগুণ কত? না 5-এর দ্বিগুণ হচ্ছে 10। এই দ্বিতীয় জনের যে বয়স তার দ্বিগুণ অপেক্ষা এইটা হচ্ছে 5 বেশি। তাহলে এই দুটোকে যদি আমাকে ইকুয়েট করতে হয়, এ তো 5 বেশি, তাহলে এদিকে আমাকে 5 যোগ করে দিতে হবে, 10 ইউনিট, আর এখানে হলো 5। তাহলে এখানে ছিল 11 ইউনিট আর 10 ইউনিট, এটা এদিকে গিয়ে মাইনাস হবে, তাহলে 1 ইউনিটের ভ্যালু আমি পেয়ে যাব
5 আমাকে বার করতে বলেছিল দ্বিতীয় ব্যক্তির বয়স কত, দ্বিতীয় ব্যক্তির বয়স হচ্ছে 5 ইউনিট, তাহলে কত হয়ে যাবে না 5 5 25 বছর। দেখো 25 বছর রয়েছে কিন্তু অপশন বিতে, অপশন বি হয়ে যাবে একদম সঠিক উত্তর এই অঙ্কটার। আমরা নেক্সট অঙ্কে চলে যাব। বলছে যে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20, 42, 63 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। তাহলে 20, 42, 63 লিস্ট কমন মাল্টিপল কি সেটা আমাকে বার করতে হবে, এলসিএম আমাকে বার করতে হবে। এলসিএম বার করলে আমরা জানতে পারবো যে 20, 42, 63কে কত সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ চলে যায়, এবং তার সঙ্গে যদি আমরা 1 যোগ করে দিই তাহলেই আমরা উত্তরটা পেয়ে যাব। দেখো 20, 42 আর 63, সবার প্রথমে 7 দিয়ে যদি আমি দিই 20 থাকলো, 6 7কে 42, 7 নং 63, 3 দিয়ে যদি করি 20টা 20 থাকলো, 3 দিয়ে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 2 রয়েছে 10, 1 আর 3। তাহলে এদের এলসিএম কত হলো 3 10 30, 30 দুগুণে 60, 60 গুণ 3 মানে হচ্ছে কত না 180 গুণ 7। তাহলে এদের এলসিএম কত না 5 18 90, 6 18 108, 18 আর সাথে হচ্ছে 126, তাহলে 1260 হচ্ছে এদের এলসিএম। তার মানে আমি যদি 1260কে এই 20 দিয়ে 42 দিয়ে বা 63 দিয়ে ভাগ করি প্রতি ক্ষেত্রে কিন্তু ভাগশেষ 0 হবে, কিন্তু আমাকে প্রশ্নে কি বলেছে যে আমাকে ভাগশেষ 1 রাখতে হবে। তাহলে এই সংখ্যাটার সাথে যদি আমি 1 যোগ করে দিই কত হয়ে যাবে 1261 হয়ে যাবে। তাহলে সঠিক উত্তর কত হবে 1261। দেখো 1261 রয়েছে অপশন বিতে, অপশন বি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নটার একদম সঠিক উত্তর। 51 নম্বর অঙ্ক সিম্পলিফিকেশনের অঙ্ক। এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা সলভ করবে, করে আমাকে কমেন্ট করে জানাবে। কিচ্ছু না, প্রথমে দেখো ভেঙে নেবে, 20 দুগুণে 40 আর একে কত হবে 41/2 প্লাস 30কে 3 দিয়ে গুণ করে 90 আর একে 91/3। এখানে এই স্টার মানে তো এক্সটা ওই দিকে গিয়ে চলে হয়ে যাবে প্লাস, আর এইটা বাঁ দিকে চলে আসবে মাইনাস, তাহলে এখানে মাইনাস লিখবো। 35কে 3 দিয়ে গুণ করলে 90 আর 15 105 আর 2 107 হবে বাই 3। এবারে 2 রয়েছে 3 রয়েছে 3 রয়েছে, এলসিএম নেবে নিয়ে উত্তরটা করবে। আর এর থেকে বেশি দেখাবো না, একদম সহজ অঙ্ক ছিল এটা। আচ্ছা দেখো বলছে যে কয়লার বাজার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে কয়লার বরাদ্দ কত হ্রাস করতে হবে। 20% মানে কত না 20% মানে কিন্তু ফ্র্যাকশানে করলে 1/5। তাহলে কয়লার দাম যদি আগে 5 থাকে সেটা 1 বেড়ে যাচ্ছে, বেড়ে গিয়ে হচ্ছে 6। এবারে দেখো এটা হচ্ছে দাম আর এটা হচ্ছে কোয়ান্টিটি। তাহলে আগে আমি একটা কোয়ান্টিটি ইউজ করতাম এবং এখন আমি একটা কোয়ান্টিটি ইউজ করছি, তাহলে প্রতি ক্ষেত্রেই যাতে আমার জিনিসটার মূল্য একই থাকে। তাহলে যদি আমি জিনিসের দাম যেহেতু বেড়ে যাচ্ছে তাই আমি যদি জিনিসের পরিমাণটা একই রাখি তাহলে তো আমার খরচা বেড়ে যাবে, কিন্তু এখানে আমাকে খরচাটা সমান রাখতে হবে। খরচা সমান রাখতে গেলে ব্যবহার কমাতে হবে। তাহলে এখানে যে ভ্যালুটা হবে এই দুটো গুণ করে এই ক্ষেত্রেও আমাকে কিন্তু সেম রাখতে হবে ভ্যালুটা। তাই 5-এর সঙ্গে যদি আমি 6 গুণ করি তাহলে কত হবে 30, এবং 6-এর সাথে যদি আমি 5 গুণ করি তাহলেও 30 হবে। তাহলে কোয়ান্টিটি আর টাকা মোট যদি করি তাহলে আগেও 30 খরচা হতো, এখনও 30 খরচা হতো, মানে আমার ব্যবহারটা একই রইল। কিন্তু এখানে আমি পরিমাণটা দেখো 6 থেকে 5 করে দিলাম, তার মানে আমি 1 কমালাম। কত থেকে কমালাম 6 থেকে কমালাম, তাই 1/6 মানে হচ্ছে কিন্তু 16.23% বা 16.67% ব্যবহার আমার কমে গেল। সবথেকে সহজ এই ধরনের অঙ্ক যখন দেবে, যে বলে দেবে যে 20% দাম বেড়ে যাচ্ছে তাহলে ব্যবহার কত কমাতে হবে, বা 25% দাম বেড়ে যাচ্ছে তাহলে ব্যবহার কমাতে হবে। তোমাকে আর একটা আমি যদি এক্সাম্পল দিই, ধরো বলে দিয়েছি যে কোনো জিনিসের দাম 25% বেড়ে গেছে। 25% মানে কত না 1/4। তাহলে জিনিসটার দাম ছিল আগে 4, এখন সেটা বেড়ে যাচ্ছে, বেড়ে গিয়ে হয়ে যাচ্ছে কত না 5। তাহলে আমি যখন জিনিসটার ব্যবহার কমাবো ঠিক তার উল্টোটা করব।
4 থেকে 5 হয়েছে, কি করব না 5 থেকে 4 করব। ঠিক তার উল্টোটা করব, যে পরিমাণ দাম বাড়াচ্ছে যখন জিনিসের ব্যবহার কমাবো তার ঠিক উল্টোটা করব। তাহলে 5 থেকে 4 হবে, কত কমবে? 1 কমবে। কত থেকে কমবে? 5 থেকে কমবে। 1-এর 5 মানে হচ্ছে 20%। আশা করি বোঝাতে পেরেছি তোমাদের অঙ্কটা। যদি কোথাও কোনো ডাউট হয়, কোয়ারি থাকে, আমাকে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানিও, আমি আবার তোমাদের এর উত্তর দিয়ে দেব। নেক্সট অঙ্ক, চৌবাচ্চার অঙ্ক। দেখো বলছে একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 30 মিনিট এবং 20 মিনিটে চৌবাচ্চাটি খালি হয়। নল দুটি যদি একসঙ্গে খুলে দিই তাহলে চৌবাচ্চাটা খালি হতে কত সময় লাগবে? তাহলে দুটো নল রয়েছে, একটা হচ্ছে প্রথম নল, সেই চৌবাচ্চাটা খালি করছে 30 মিনিটে, আর একটা নল রয়েছে সে চৌবাচ্চাটা খালি করছে 20 মিনিটে। তাহলে আমাকে কিন্তু মোট ওয়ার্ক বা টোটাল ওয়ার্ক বার করতে হবে। 30 আর 20 যদি আমি এলসিএম করি সেক্ষেত্রে হয়ে যাচ্ছে 60। 60 হচ্ছে তাদের এলসিএম এবং এটাই আমাদের টোটাল ওয়ার্ক। তাহলে প্রথমটার ক্ষেত্রে এফিসিয়েন্সি কত না 30 না 60 ডিভাইডেড বাই 30 কত 2, এবং দ্বিতীয়টার ক্ষেত্রে এফিসিয়েন্সি কত না 60 ডিভাইডেড বাই 20 মানে হচ্ছে 3। আচ্ছা, এই 20কে কেন ডিভাইড করলাম এটা তোমরা যদি জানতে চাও, এখানে ছোট্ট একটা ফর্মুলা আমি তোমাদের দেখো বলে দিচ্ছি। আমরা জানি যে টোটাল ওয়ার্ক মানে কিন্তু টাইম ইনটু এফিসিয়েন্সি, তাই না? আমরা দেখো এখানে টোটাল ওয়ার্ক বার করেছিলাম কত, 60 বার করেছিলাম, এবং আমাদের বলেই দিয়েছিল প্রশ্নে যে প্রথম ক্ষেত্রে 30 মিনিট লাগে খালি হতে এবং দ্বিতীয় ক্ষেত্রে 20 মিনিট লাগে খালি হতে। তাহলে 60 আমরা টোটাল ওয়ার্ক জানি, আমাদের টাইম হচ্ছে কত 30, তাহলে 60 ডিভাইডেড বাই 30 যদি আমি করে দিই সেখান থেকে আমরা কি পেয়ে যাব? সেখান থেকে আমরা এফিসিয়েন্সি পেয়ে যাব। তাহলে এইভাবে কিন্তু আমরা এফিসিয়েন্সিটা বার করলাম। প্রথম নলের এফিসিয়েন্সি হচ্ছে 2 এবং দ্বিতীয় নলের এফিসিয়েন্সি হচ্ছে 3। নল দুটো যখন আমরা একসাথে খুলছি তাহলে মোট কত কাজ হচ্ছে না 5 এফিসিয়েন্সি করে কাজ হচ্ছে বা 5 ইউনিট করে কাজ হচ্ছে। এই 5 ইউনিট কাজ করছে নল দুটো, তাহলে এই নল দুটো 60 ইউনিট কাজ করতে মানে ট্যাঙ্কিটা পুরো খালি করতে কত সময় লাগবে না সেই একই রকমভাবে একই ফর্মুলা দিয়ে 60 ডিভাইডেড বাই 5 কেটে দাও, কত না 12। তাহলে 12 মিনিট হয়ে যাবে কিন্তু এই প্রশ্নটার একদম কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট প্রবলেমে আমরা মুভ করি। দেখো বলছে যে কোনো মূলধন 3 বছরে সুদে আর মূলে মানে সুদে আসলে 500 টাকা হয় এবং 5 বছরে সুদে আসলে 540 টাকা হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? খুব সহজ অঙ্ক, কোনো ফর্মুলা ছাড়াই আমরা জেনারেল অ্যাপ্রোচে করব। দেখো কোনো একটা আমার আসল ছিল বা প্রিন্সিপাল ছিল, কিন্তু সেটা কত ছিল প্রশ্নে বলে দেওয়া নেই, আমরা জানি না, আমরা সেটাকে পি ধরে নিচ্ছি। সেই আসলটার সাথে যখন 3 বছরের সুদ যুক্ত হচ্ছে 3 বছর পরে সেটা প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মানে অ্যামাউন্ট হয়ে যাচ্ছে, এবং সেই অ্যামাউন্টের পরিমাণ কিন্তু আমাদের দিয়ে দিয়েছে দেখো কত টাকা, 500 টাকা 3 বছর। আবার কি হচ্ছে, সেই অ্যামাউন্টটাই আরও 2 বছর পর বেড়ে দাঁড়াচ্ছে কিন্তু 500 কত 40 টাকায়, তাই তো? এবং এখানে কিন্তু আমাদের সিম্পল ইন্টারেস্টের কথা হচ্ছে। তাহলে এই যে 500 টাকা আমার ছিল সেটা কত টাকা হলো, 540 টাকা হলো। এর আগের অংশটুকুর কথা এখন ভুলে যাও, জাস্ট এখান থেকে ভাবো। ধরো এটাই আমার প্রিন্সিপাল, তাহলে 500 ছিল, 2 বছর পর কত হলো, 540 হলো। তাহলে কত টাকা বাড়লো, 40 টাকা বাড়লো। কত বছরে বাড়লো 40 টাকাটা, 2 বছরে বাড়লো। তাহলে 1 বছরে সুদ কত টাকা করে আমি পাচ্ছি, নিশ্চয়ই 20 টাকা করে। 2 বছরের সুদ যদি 40 টাকা হয় তাহলে 1 বছরের সুদ কিন্তু নিশ্চয়ই 20 টাকা। বোঝা গেল এই অবধি? এবারে এই প্রথমের অংশটা আমরা দেখব। তাহলে এখানে আমার একটা প্রিন্সিপাল ছিল, সেটা 3 বছর পর 500 টাকা হয়েছে। তাহলে 1 বছরে সুদ পেয়েছে 20 টাকা, দ্বিতীয় বছরে আবার 20 টাকা, তৃতীয় বছরে আবার 20 টাকা। 3 বছরে মোট সে কিন্তু কত টাকা সুদ পাবে, 60 টাকা সুদ পাবে, পেয়ে 500 টাকা হবে। 60 টাকা সুদ পেয়ে 3 বছরে হবে 500 টাকা। তাহলে প্রিন্সিপাল কত ছিল,
এই 500 থেকে আমরা 60 বাদ দিয়ে দেব, কত হবে? 440 টাকা। বোঝা গেল? এইটুকু অংশ কিন্তু তোমরা উইদাউট পেন অ্যান্ড পেপার মুখোমুখি করতে পারতে। আমি যেহেতু তোমাদের বোঝাচ্ছি সেই জন্য পেন আর পেপার ইউজ হচ্ছে। তাহলে প্রিন্সিপাল আমরা পেয়ে গেলাম, দেখো 440 টাকা। আমরা প্রিন্সিপাল জানি, আমরা টাইম জানি, রেট অফ ইন্টারেস্ট আমাদের বার করতে বলেছে, আমরা কিন্তু এসআইও জানি। তাহলে বার করতে পারবো না? নিশ্চয়ই বার করতে পারবো। তাহলে দেখো আমরা ইন্টারেস্টটা কিভাবে বার করব, যেটা ফর্মুলা আছে সেই ফর্মুলায় ফেলার কোনো দরকার নেই। আমরা 20 টাকা করে ইন্টারেস্ট পাই প্রতি বছরে। কত টাকার ওপর? না এই 440 টাকার ওপরে। তাহলে 20 440-এর কত পার্সেন্ট? তাই 20 ডিভাইডেড বাই 440 গুণ 100। একটা জিরো কেটে দিলাম, 2 দিয়ে এটা কাটলে হবে 22, আবার 2 দিয়ে যদি কাটি 11, আর 2 দিয়ে কাটলে কত? 50। তাহলে রেট অফ ইন্টারেস্ট আর আমাদের বেরিয়ে গেল 50/11%। এটা কোন অপশানে রয়েছে 50/11? দেখো রয়েছে অপশান বিতে। চলো চলে যাই নেক্সট অঙ্কে, 55 নম্বর অঙ্ক। দেখো এখানে বলা হচ্ছে যে 300 গ্রাম চিনির দ্রবণে 40% চিনি আছে। ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 50% হবে? খুব সহজ। সবার প্রথমে আমাকে অঙ্কে বলে দিয়েছে একটা দ্রবণ রয়েছে, দ্রবণে মোট পরিমাণ হচ্ছে 300 গ্রাম। 300 গ্রাম একটা দ্রবণ রয়েছে, তার পরিমাণ হচ্ছে 300 গ্রাম। তা এই দ্রবণের মধ্যে 300 গ্রাম দ্রবণের মধ্যে একটা ভাগ আছে চিনি মানে সুগার। কত পার্সেন্ট? 40%। তাহলে যদি 40% চিনি থাকে, আদার্স মেটেরিয়াল কত আছে? না 60%। কেন? পুরো দ্রবণটা তো 100%, তাই সুগার 40% এবং আদার মেটেরিয়ালস হচ্ছে 60%। 40 আর 60%-এর আমরা কাটাকুটি করে নেব, তাহলে 2:3 আমরা পেয়ে যাব। যে এখানে চিনি আছে 2 পরিমাণ বা 2 ইউনিট এবং আদার্স মেটেরিয়াল আছে কিন্তু 3 ইউনিট। প্রশ্ন বলেছে যে আমরা দ্রবণে কত পরিমাণ চিনি মেশাতে পারি যাতে চিনির পরিমাণ 50% হয়ে যায়। 40% থেকে 50% করতে হবে। তাহলে দ্রবণে যদি 50% আমাকে চিনি করতে হয়, তখন আদার্স মেটেরিয়াল থাকবে কিন্তু 50%। তখন তাদের রেশিও কত হয়ে যাবে? 1:1। দেখো আমরা দ্রবণে চিনি মেশাচ্ছি কিন্তু আদার্স জিনিস তো মেশাচ্ছি না বা কমাচ্ছি না, কিন্তু আমরা এখানে রেশিওতে দেখতে পাচ্ছি যে আদার্স জিনিস আগে ছিল 3 ইউনিট, কিন্তু এখন সেটা হয়ে গেছে 1 ইউনিট। তাহলে এইটাকে আমাদের সমান করে নিতে হবে। তাহলে নিচে আমি কি করব না 3 দিয়ে গুণ করব। তাহলে দেখো চিনি হয়ে যাবে 3 আর আদার্স মেটেরিয়াল হয়ে যাবে 3। তাহলে সমান সমান হয়ে গেল। আদার্স আগেও ছিল 3 ইউনিট, এখনও হলো 3 ইউনিট, কিন্তু চিনিটা দেখো 2 থেকে বেড়ে 3 হয়ে গেল। চিনিটা 2 থেকে বেড়ে 3 হলো, মানে চিনি 1 ইউনিট আমরা বাড়ালাম বা 1 ইউনিট আমরা দ্রবণে মিশিয়েছি। এবারে এই 1 ইউনিটের ভ্যালুই আমাদের জানতে চেয়েছে। আমরা দেখো প্রথমে যে 300 গ্রাম ছিল সেটাকে তো 2 আর 3 ইউনিটে ভাগ করে নিয়েছিলাম। তাহলে 2 আর 3 ইউনিট মানে মোট হচ্ছে 5 ইউনিট। এই 5 ইউনিটের ভ্যালুই তো 300 গ্রাম। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 60 গ্রাম। তাহলে কত গ্রাম চিনি আমরা মেশাচ্ছি? 1 ইউনিট বা 60 গ্রাম, যেটা আমাদের অপশানে রয়েছে। দেখো অপশান সিতে, অপশান সি হয়ে যাবে এই প্রশ্নটার একদম সঠিক উত্তর। চলো নেক্সট আমরা অঙ্কটা করি। এই ধরনের অঙ্ক পরীক্ষায় কিন্তু বারবার দিচ্ছে, সেটা ফুড এসআই বলো বা ক্লার্কশিপ বলো,
WBP বলো, কেপি বলো, মোটামুটি মাধ্যমিক লেভেলের যে পরীক্ষাগুলো হচ্ছে সেখানে 11র ডিভিজিবিলিটি নিয়ে কিন্তু বারবার প্রশ্ন আসছে। দেখো বলছি, যদি 4 5 3 3 7 স্টার 2 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয় তবে এই স্টার এর জায়গায় কি বসবে? এটা করতে গেলে আমাদের কিন্তু 11র ডিভিজিবিলিটি জানতে হবে। আমি তোমাদের ছোট্ট করে বলে দেবো 11র ডিভিজিবিলিটি। আগে আমি লিখে নিই এখানে কি সংখ্যাটা দিয়েছে। 4 5 3 3 7 স্টারের জায়গায় আমি ধরে নিচ্ছি এক্স এবং 2। 11র ডিভিজিবিলিটি বলছে যে আমার যে পুরো সংখ্যাটা রয়েছে তার অড প্লেস, এটা অড প্লেস, এটা অড প্লেস এবং এটা হচ্ছে ইভেন প্লেস। আমরা প্রত্যেকটা অড প্লেসে যে নাম্বারগুলো রয়েছে সেগুলো আমরা যোগ করব। তাহলে অড প্লেসে কী রয়েছে? 4 রয়েছে, 4-এর পরে কত রয়েছে? 3 রয়েছে, 3-এর পরে কত রয়েছে? 7 রয়েছে, 7-এর পরে কত রয়েছে? 2 রয়েছে। তাহলে এদের যোগফল কত হবে? 4 আর 3 7 আর 7 14 আর 2 16। একই রকমভাবে কিন্তু আমরা ইভেন প্লেসে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো যোগ করব। ইভেন প্লেসে কত রয়েছে দেখো? 5 রয়েছে, 5-এর পরে কত রয়েছে? এই একটা 3 রয়েছে, 3-এর পরে কত রয়েছে? না এই এক্স রয়েছে। এগুলো যোগ করব। 5 আর 3 8 যোগ এক্স কত হচ্ছে? 8 প্লাস এক্স। তাহলে আমরা অড প্লেসের যোগফল, ইভেন প্লেসের যোগফল পেয়ে গেলাম। এদের যদি আমি ডিফারেন্স বার করি এবং সেই ডিফারেন্সটা যদি 0 বা 11-র মাল্টিপল হয়, মানে 0 11 22 এইভাবে হয়, তাহলে আমরা বলতে পারি সেই সংখ্যাটা কিন্তু 11 দ্বারা ডিভিজিবল। তাহলে আমাদের এবারে একটা ইকুয়েশন বানাতে হবে, বানিয়ে চেক করতে হবে। আমরা কি করব? 16 মাইনাস 8 প্লাস এক্স ইকুয়াল টু 0 করব। করে দেখব যেখানে এক্সের ভ্যালু কত আসছে এবং সেটা আমাদের অপশানে আছে কি না। যদি না মেলে তাহলে 0-র জায়গায় আমরা আবার 11 দিয়ে করব। যদি না মেলে তাহলে আবার 22 দিয়ে করব। এইভাবে চেক করব। দেখো তাহলে 16 হচ্ছে 16 মাইনাস 8 মাইনাস এক্স ইকুয়াল টু 0। 16 থেকে 8 বাদ দিলে কত হবে? না 8 হবে, আর মাইনাস এক্সটা ডান দিকে চলে গিয়ে হয়ে যাবে প্লাস এক্স। তাহলে এক্সের ভ্যালু কত? না এক্সের ভ্যালু 8। 8 কি অপশানে আছে? হ্যাঁ, অপশান এতেই রয়েছে। তাহলে অপশান এ বা 8 আমার এই প্রশ্নটার কিন্তু একদম সঠিক উত্তর হয়ে গেল। 11-র ডিভিজিবিলিটি বললে এইভাবে করব, খুব সহজ হবে এবং উত্তরটাও আমরা কোনো ভুল না করেই বার করতে পারবো। এবারে আমরা 57 নম্বর অঙ্কে চলে যাই। দেখো কি বলছে যে বার্ষিক 4% চক্রবৃদ্ধি হার সুদে 625 টাকার 2 বছরের সুদ আসল কত হবে? মানে 625 টাকা হচ্ছে আমার আসল, সেটাকে যদি আমি 4% কম্পাউন্ড ইন্টারেস্ট দিই 2 বছর, তাহলে সেই টাকাটা বেড়ে আমার সুদ আর আসল মিলে অ্যামাউন্ট কত হবে? তোমরা ফর্মুলাটা তো জানোই। ফর্মুলাটা কি আমি লিখে দিই। ফর্মুলাটা হচ্ছে অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন। এন মানে হচ্ছে যেটা বছর বলা থাকবে সেটা। তোমরা এই ফর্মুলাটা তো ব্যবহার করে অঙ্কটা করতেই পারো, কিন্তু ফর্মুলা ব্যবহার না করে কিভাবে করবে সেই অ্যাপ্রোচটা চলো তোমাদের দেখাই। দেখো 4% বলেছে আমাকে। ইন্টারেস্ট কত বলে দিয়েছে? না ইন্টারেস্ট হচ্ছে 4%। 4% মানে কত? যদি পার্সেন্টেজ সাইনটা তুলে দিই তাহলে 4 ডিভাইডেড বাই 100 মানে কত? 1/25। তাহলে এখান থেকে আমি বলতে পারি যদি আমার প্রিন্সিপাল 25 হয় তাহলে তার জন্য আমি 1 টাকা করে প্রত্যেক বছর কিন্তু সুদ পাবো, ইন্টারেস্ট পাবো, তাই তো? তাহলে প্রথম বছরে আমার প্রিন্সিপাল কত? 25, আমি 1 টাকা করে সুদ পাচ্ছি।
তাহলে আমার সুদ আর আসল মিলিয়ে কত হচ্ছে 26 টাকা। দ্বিতীয় বছরেও আমার প্রিন্সিপাল একই 25 এবং সুদ আর আসল মিলিয়ে আমি কত পাচ্ছি 26 টাকা। এবারে সিম্পলি এই দুটো আমরা গুণ করে দেব। যেহেতু 2 বছর বলেছে তাই আমরা দুবার করলাম, যদি 3 বছর বলতো তাহলে আমরা 3 বারই করতাম। 25 স্কোয়ার কত 625, 26 স্কোয়ার কত 676। আমরা এটা যেটা বার করলাম এটা কিন্তু এক্স্যাক্ট ফিগার নয়, এটা আমরা ইউনিট, এটা আমাদের ইউনিট। তাহলে আমাদের প্রিন্সিপাল 625 ইউনিট আর আমাদের অ্যামাউন্ট 676 ইউনিট। যেহেতু এই প্রশ্নে আমাদের 625 টাকা বলেই দিয়েছে প্রিন্সিপাল এবং আমরা যেটা বার করলাম সেটাও 625 এসছে, এই 625 ইউনিট মানেই কিন্তু 625 টাকা। 625 ইউনিট মানেই 625 টাকা। এটা শুধুমাত্র এই অঙ্কের ক্ষেত্রেই। অন্য অঙ্কে যদি আমরা দেখতাম যে আমাদের এখানে 625 ইউনিট দিয়েছে কিন্তু এখানে ধরো 3700 টাকা বা কত টাকা দিয়েছে, তাহলে সেখান থেকে আমরা কিন্তু ক্যালকুলেট করে নিতাম যে 625 ইউনিটের ভ্যালু এত, 1 ইউনিটের ভ্যালু কত। যেহেতু এখানে আমাদের একই হয়ে যাচ্ছে তাই এটা আমরা আলাদা করে ক্যালকুলেট করলাম না। তাহলে 625 ইউনিট মানে কিন্তু 625 টাকা। আর আমাকে বলেছিল সুদ আর আসল মিলিয়ে কত হবে, সুদ আর আসল মিলিয়ে তো 676 ইউনিট। তাহলে 625 ইউনিট মানে যদি 625 টাকা হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 1 টাকা। তাহলে এখানে আমার অ্যামাউন্ট কত হয়ে যাচ্ছে না 676 টাকা। আশা করি বুঝতে পেরেছো। কম্পাউন্ড ইন্টারেস্টের 2-3 রকমের অ্যাপ্রোচ জেনে রাখা ভালো, অনেক সময় ক্যালকুলেশনের সুবিধা হয় সেই কারণে। তো চলো আমরা এবারে নেক্সট প্রবলেমে চলে যাই, যেটা কিন্তু রেশিও থেকে খুব সহজ, পরপর লিখবো আর উত্তর বেরোবে, কিচ্ছু করার নেই এখানে। আমি তোমাদের অ্যাপ্রোচটা একবার দেখিয়ে দিই। চলো এবারে রেশিও এবং প্রপোর্শন থেকে একটা অঙ্ক দিয়েছে, খুব সহজ অঙ্ক। আমি অঙ্কটা পাতিয়ে দেব, তোমাদের কিন্তু করতে হবে। দেখো বলছে A/B 4:3, B/C 3:5, C/D হচ্ছে 10:9। তাহলে A, B, C, D এদের অনুপাত কত? যখন এরকম বলে দেবে যে A/B এত, C/D এত এবং ABC এর অনুপাত বার করতে বলবে, তখন আমরা কি করব যে প্রথমে A, B, C এবং D এই চারটে লিখে নিলাম, কারণ এই চারটের অনুপাত আমাকে বার করতে বলেছে। এবারে দেখো A/B কত বলেছে 4:3, আমি লিখলাম। B/C কত বলেছে 3:5, একই রকমভাবে লিখে দিলাম B আর C এর জায়গায়, আর C আর D এর জায়গায় কিন্তু আমি বসিয়ে দিলাম 10 আর 9। এবারে B এর ডান দিকে ফাঁকা যে ঘরগুলো রয়েছে, যেমন C এর ঘরটা ফাঁকা, D এর ঘরটা ফাঁকা, তাহলে B এর মানটাই আমি C আর D এর জায়গায় বসিয়ে দেব। তাহলে কত হবে 3 হবে, D এর জায়গাতেও 3 হবে। একই রকমভাবে B আর C এর ক্ষেত্রে B এর বাঁ দিকে যে ফাঁকা জায়গাটা থাকবে সেখানে আমরা B এর মানটা বসিয়ে দেব। B এর মান কত 3, তাহলে 3 বসালাম এবং C এর ডান দিকে একটাই ফাঁকা জায়গা রয়েছে, সেখানে C এর মান 5 বসিয়ে দিলাম। এবং সবার নিচের লাইনে দেখো C এর মান 10 এবং C এর বাঁ দিকে দুটো ফাঁকা ঘর আছে, তাহলে সেখানে 10 আর 10 বসিয়ে দিলাম। প্রত্যেকটা সংখ্যা তোমরা এবারে এটা নিজেরা করবে, আমি বলে দিচ্ছি। প্রত্যেকটা সংখ্যা গুণ করবে, মানে 4 আর 3 12 গুণ 10 120। একই রকমভাবে B এরটাও গুণ করবে, C এরটাও গুণ করবে, D এরটা গুণ করবে, গুণ করে কাটাকুটি করবে, দেখবে রেশিও পেয়ে যাবে, অ্যান্সার পেয়ে যাবে। এবং সঠিক উত্তর কোনটা হবে, যে অপশান A না B না C না D, সেই উত্তরটা তোমরা আমাকে কিন্তু ভিডিওতে কমেন্ট করে জানাবে। প্রথমে প্রশ্ন নাম্বারটা লিখবে 58, লিখে একটা ডট দেবে, দিয়ে লিখবে অ্যান্সার, দিয়ে যে অপশানটা সঠিক হবে সেই অপশানটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আমরা এবারে কিন্তু পরের অঙ্কটায় চলে যাব। এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম। টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক বলছে
যে এ একটি কাজ 21 দিনে করতে পারে। আচ্ছা, বি এর থেকে 40% বেশি দক্ষ বা বেশি এফিশিয়েন্ট, তাহলে ওই একই কাজ করতে বি এর কত সময় লাগবে? দেখো, এখানে কিন্তু আমাকে দিন বলে দিয়েছে, আবার এফিশিয়েন্সিও বলে দিয়েছে। দিন থেকে আমরা এফিশিয়েন্সি বার করতে পারবো। কিভাবে করব সেটাই এই অঙ্কর ট্রিক। সবার প্রথমে দেখো, আমি যদি এফিশিয়েন্সি ধরে নিই, দুজন ব্যক্তি রয়েছে, এ রয়েছে এবং বি রয়েছে। কি বলছে যে বি এর পরে কমা রয়েছে, বি এর থেকে 40% বেশি দক্ষ। মানে এ যদি 100টা কাজ করতে পারে, তাহলে বি কতগুলো কাজ করবে? 140টা কাজ করবে সেই একই সময়ে। তাহলে এ আর বি এর এফিশিয়েন্সি রেশিও কত? না 20 দিয়ে যদি কাটি, 5 × 100 আর 7 × 140, তাহলে এ আর বি এর এফিশিয়েন্সি রেশিও কিন্তু 5:7। এবারে তোমরা নিশ্চয়ই জানো যে এফিশিয়েন্সি আর টাইম কিন্তু ব্যস্তানুপাতি। মানে আমার এফিশিয়েন্সি যত বাড়বে সেই কাজটা করতে আমার তত কম সময় লাগবে, বা যদি আমার এফিশিয়েন্সি কমে যায় তাহলে সেই কাজটা করতে কিন্তু আমার বেশি সময় লাগবে। তাহলে এ আর বি এর এফিশিয়েন্সি রেশিও 5:7, তাহলে এদের সময়ের বা টাইমের রেশিও ব্যস্তানুপাতি হয়ে দাঁড়াবে 7:5। তাহলে এর কাজটা করতে আমরা পেয়ে গেলাম 7 ইউনিট এবং বি এর কাজটা করতে সময় লাগে 5 ইউনিট। প্রশ্নে দেখো বলে দিয়েছে যে এ ওই কাজটা 21 দিনে করে, তার মানে 7 ইউনিটের ভ্যালু কিন্তু 21, যেটা আমাদের প্রশ্নে দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 1 ইউনিটের ভ্যালু কত? না 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 3। এবারে বি ওই কাজটা করতে 5 ইউনিট সময় নিয়েছিল, তাহলে 1 ইউনিটের ভ্যালু 3, 5 ইউনিটের ভ্যালু কত? না 5 × 3 অর্থাৎ 15 ডেজ। বি এর ওই একই কাজটা করতে কিন্তু সময় লাগবে 15 দিন, যেটা কিন্তু রয়েছে অপশন সিতে। অপশন সি হয়ে যাবে একদম এই প্রশ্নটার সঠিক উত্তর। নাম্বার 60 একটা সিম্পলিফিকেশনের অঙ্ক। এই পুরোটা একটা কিন্তু রুটের মধ্যে রয়েছে, যে 0.01 আর 0.004। যখন রুটের বাইরে আমরা কোনো সংখ্যা বার করব, দেখো এখানে যেমন একটা পয়েন্ট রয়েছে, পয়েন্টের পরে 1, 2, 3, 4টে নাম্বার রয়েছে। তাই যখন রুট থেকে সংখ্যাটা বাইরে আনবো, পয়েন্টের পরে সংখ্যাটা কিন্তু হাফ হয়ে যাবে এবং সেটা স্কোয়ার রুটের ক্ষেত্রে। তাই 64 মানে কত? 8-এর স্কোয়ার। তাহলে 64টা যখন রুটের বাইরে আমি আনবো, সেটাকে কি লিখব? না 8। এবং যেহেতু পয়েন্টের পরে 4টে সংখ্যা রয়েছে, আমাকে কিন্তু পয়েন্টের পরে 2টো সংখ্যা রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? না এইটার মান হচ্ছে 0.08। এবং এখানে দেখো 0.01 রয়েছে, তাই এটা যদি আমি 0.01 রয়েছে আর এখানে 0.08 রয়েছে, তাহলে এই দুটো যোগ করতে হবে। যোগ করে কত দাঁড়াবে? 0.09। এবং পুরোটা আমার রুটের মধ্যে রয়েছে, এদিকে কিন্তু রয়েছে প্লাস। এক সেকেন্ড, এটা মুছে নিই। এদিকে রয়েছে প্লাস √0.16। এবারে এটাও আমি রুটের বাইরে যখন আনবো, তাহলে এটা কি দাঁড়াবে? 0.3। এবং এটা দাঁড়াবে হচ্ছে প্লাস দিয়ে 0.4। তাই 0.3 আর 0.4 যদি যোগ করি, তাহলে আমার উত্তর হচ্ছে 0.7, যেটা কিন্তু রয়েছে অপশান সিতে। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নটার একদম সঠিক উত্তর। বেশ, পরের অঙ্কটা চলে যাই। 61 নম্বর অঙ্ক। এলসিএম HCF যে চ্যাপ্টার আছে সেখান থেকে অঙ্কটা দিয়েছে। দেখো বলছে যে দুটি সংখ্যার গসাগু 12 এবং তাদের অনুপাত 3:5, তাহলে
তাদের গুণফল মানে সংখ্যা দুটোর গুণফল কত হবে। আমি অঙ্কটার শর্ট ট্রিক তোমাদের বলবো, কিন্তু তার আগে আমাদের এটা জানা দরকার শর্ট ট্রিকটা কোত্থেকে আসছে, তাই না? দেখো, গসাগু মানে কি? HCF মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তার মানে কি, ধরো দুটো সংখ্যা রয়েছে, একটা সংখ্যা ধরো রয়েছে 12 এবং একই রকমভাবে ধরো একটা সংখ্যা রয়েছে 18 না 8। যদি আমি 12-র ফ্যাক্টরগুলো বার করি তাহলে কি কি ফ্যাক্টর হবে? 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 6 হবে, আর 12 নিজে হবে। 8-এর যদি ফ্যাক্টর করি তাহলে কি কি হবে? 1 হবে, 2 হবে, 4 হবে এবং 8 নিজে হবে ফ্যাক্টর। তাহলে এই 12 আর 8 এই দুটো সংখ্যার যে ফ্যাক্টরগুলো আমরা বার করলাম, এদের মধ্যে এই দুটো সংখ্যার মধ্যে কমন কি ফ্যাক্টর আছে যেটা হাইয়েস্ট? দেখো, এখানে আমি দেখতে পাচ্ছি 4 আছে এবং এখানে দেখতে পাচ্ছি 4 আছে। দুটোর ক্ষেত্রে কিন্তু 4 এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে HCF এর মানে কিন্তু এইটাই, যে যদি কোনো সংখ্যা থাকে তাদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর কত। আমরা দেখলাম যে 12 আর 8-এর HCF কত না, HCF হচ্ছে 4। এটা কিন্তু আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি বোঝানোর জন্য যে শর্টকাটটা কোত্থেকে এসছে, এবং তোমরা যদি এই কনসেপ্টটা বোঝো তাহলে শর্টকাটটা তোমাদের অটোমেটিক্যালি পরীক্ষার সময় মনে পড়ে যাবে, আলাদা করে মুখস্থ করে রাখতে হবে না। তাহলে আমাদের যদি ধরো এখান থেকে এরকম একটা প্রশ্ন করতো যে দুটো সংখ্যা রয়েছে, তাদের HCF 4 এবং তাদের অনুপাত বা রেশিও বলে দিত, 12 আর 8-এর রেশিও কত? 4 দিয়ে কাটলে 3:2। যদি এরকম বলে দিত যে দুটো সংখ্যা রয়েছে তাদের HCF 4 আর রেশিও এত, তাহলে সংখ্যা দুটো কি কি? তাহলে দেখো, যদি আমি HCFকে এই রেশিও দিয়ে গুণ করি তাহলে সরাসরি আমরা সংখ্যাটা পেয়ে যাব। 4কে 3 দিয়ে গুণ করলে কি হবে? 12 হবে। 4কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 8 হবে। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম, যদি আমাদের গসাগু বা HCF দিয়ে দেয় এবং আমাদের সংখ্যা দুটোর অনুপাতও দেয়া থাকে, তাহলে গসাগুকে যদি আমরা সেই সংখ্যার অনুপাত দিয়ে গুণ করি আমরা কিন্তু সংখ্যা দুটো পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে আমাদের সংখ্যা দুটো কি হচ্ছে? প্রশ্নে যেটা বলে দিয়েছিল যে দুটি সংখ্যার গসাগু 12, একটা সংখ্যার অনুপাত হচ্ছে 3 আর অপর সংখ্যার অনুপাত হচ্ছে 5। তাহলে আমাদের প্রথম সংখ্যা কি হবে? 12 গুণ 3 মানে 3 12 36, আর আমাদের দ্বিতীয় সংখ্যা কি হবে না 12 গুণ 5 মানে হচ্ছে 60। এবার এই সংখ্যা দুটো আমরা পেয়ে গেলাম, তাদের গুণফলটা এবার আমরা বার করে নিতে পারবো। 6 6 36-এর 6, হাতে 3, 3 6 18 আর 3 21, আর একটা শূন্য বসিয়ে দিলাম। কত হলো? 2160 হয়ে গেল কিন্তু আমাদের একদম সঠিক উত্তর। পরীক্ষায় এত কিছু করার দরকার নেই, পরীক্ষায় শুধু তোমরা ওইটুকু করবে, সংখ্যা দুটোর গসাগু বলে দিলে সংখ্যা দুটো বার করার জন্য সিম্পলি গুণ করে দেবে, তাহলেই তোমরা সংখ্যা দুটো পেয়ে যাবে। তারপরে সংখ্যার যোগফল বললে যোগফল, বিয়োগফল বললে বিয়োগফল, বা যদি গুণফল বলে গুণফল। এইভাবে তোমরা অঙ্কটা খুব সহজে করে আসতে পারবে। এবং আজকে যদি তোমরা এটা বুঝে গিয়ে থাকো যে কেন আমরা শর্টকাট এইভাবে করি, তাহলে তোমাদের মনেও পড়ে যাবে, আর আলাদা করে মুখস্থ করতে হবে না। এবারে চলো আমরা চলে যাই নেক্সট অঙ্ক, যেটা সিম্পলিফিকেশনের অঙ্ক। এই ধরনের অঙ্ক প্রথম ক্লাসে আমি তোমাদের করিয়েছি, তাই এখানে আমি অঙ্কটা জাস্ট পাতিয়ে দেব, তোমরা কিন্তু উত্তর নিজেরা করবে। দেখো, 8.3 8.3 8.73 তিনবার রয়েছে, 4.27 তিনবার রয়েছে। এখান থেকে আমরা কি লিখব না, এটা a কিউব প্লাস b কিউবের ফর্মে রয়েছে। নিচে দেখো দুবার রয়েছে, মানে কি রয়েছে, a স্কোয়ার রয়েছে, তারপরে আবার দুবার রয়েছে প্লাস b স্কোয়ার রয়েছে, আর মাইনাস a ইন্টু b রয়েছে। তাই a কিউব প্লাস b কিউবের ফর্মুলা তোমরা যদি ভাঙো কি দাঁড়াবে? দাঁড়াবে হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার।
আর নিচেও আমার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি দিয়ে আছে, তাহলে এই দুটো আমরা কেটে দেবো, শুধু a প্লাস বি আমরা করব। তাহলে a প্লাস বি মানে কত না 8.73, সবটাই করেই দিলাম, আর কিছু বাকি রইল না তোমাদের। 8.73 আর 4.27। প্রথমে কি করবে দেখো, প্রথমে 8 আর 4 যোগ করো, মুখে মুখে করো, 12 হবে। আচ্ছা 73 আর 27 যোগ করলে 1, তাহলে 12 আর 1 কত 13, যেটা রয়েছে অপশান সিতে। অপশান সি হয়ে যাবে কিন্তু একদম এই প্রশ্নটার আমার সঠিক উত্তর। চলো আমরা নেক্সট চলে যাই। দেখো বলছে যে যদি পি এর 60% ইকুয়াল টু কিউ এর 30% হয়, পি এর 60% মানে পি গুণ 60/100 ইকুয়াল টু কিউ এর 30%, তাহলে কিউ গুণ 30/100। 100 আর 100 কেটে দাও, 0 0 কেটে দাও, 3 আর 6 কাটলে 2, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে 2p ইকুয়াল টু কিউ। এবারে বলছে যে তবে p ইকুয়াল টু কিউ এর x% হলে x এর ভ্যালু কত। কি বলেছে যে p যদি কিউ এর x% হয় তাহলে তাহলে x এর মান কত আমাকে বার করতে হবে। এবারে কিউ মানে কত 2p আমরা বার করেছিলাম, এখানে বসিয়ে দেবো p ইকুয়াল টু কিউ এর জায়গায় 2p গুণ x/100, তাহলে p আর p কেটে যাবে, 2 আর 100 কেটে হবে 50 আর x, তাহলে x এর ভ্যালু কত না x এর ভ্যালু 50, যেটা রয়েছে কিন্তু অপশান সিতে। অপশান সি হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলো আমরা নেক্সটটায় চলে যাই। এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক, একদম ফর্মুলায় ফেলবে আর অঙ্কটা তোমরা বার করবে। ফর্মুলাটা নিশ্চয়ই জানো, এসআই এর ফর্মুলাটা যে এসআই ইকুয়াল টু PTR/100, ব্যাস এই ফর্মুলাটা ফেলে উত্তরটা তোমরা করে নেবে। খুব সহজ অঙ্ক, এটা বলার কিছু নেই, ফর্মুলাটা তোমাদের আমি বলেই দিলাম। আমরা এবারে পরের অঙ্কটায় চলে যাব। এই অঙ্কটা একটু বোঝার আছে, খুব সহজ, একদম 2 মিনিটে হয়ে যাবে যদি একবার বুঝে নিতে পারো। কোনো ফর্মুলা মনে রাখার দরকার নেই। বলছে পরপর 7টা সংখ্যার গড় হচ্ছে 20, এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটা কোনটা। গড় বলতে কি বোঝে, গড় যে জিনিসটা বা অ্যাভারেজ, তার ডেফিনেশনটা কি বলো তো। ধরো এক্সাম্পল হিসাবে আমি নিচ্ছি যে 3টে সংখ্যা রয়েছে, 5 রয়েছে, 10 রয়েছে আর 15 রয়েছে। এই 3টে সংখ্যা রয়েছে, এদের যদি আমাকে গড় করতে হয় তাহলে এদের গড় কি, আমরা কি করব, 5 আর 10 15 যোগ 15 মানে কত 30, 30কে 3 দিয়ে ভাগ করব, কত পেয়ে যাব গড় 10 পেয়ে যাব, তাই না। তাহলে যখন প্রশ্নে বলে দেবে যে পরপর 7টা সংখ্যা গড় এত, তাহলে তাদের মধ্যে বৃহত্তম বা ক্ষুদ্রতম সংখ্যা কত, তখন যখন এরকম বার করতে বলবে, এখানে একটা বিষয় খেয়াল রাখবে, এই নিয়মটা ফলো করার সময় দেখো প্রত্যেকটা সংখ্যার ডিফারেন্স কিন্তু এক এখানে, তাই না। 5 থেকে 10-এর ডিফারেন্স হচ্ছে 5, 10 থেকে 15-এর ডিফারেন্স হচ্ছে 5। যখন এরকম কন্ডিশন বলে দেবে তখন আমরা কিন্তু এই মাঝের সংখ্যাটাকেই গড় হিসেবে ধরে নেব। পরপর 7টা সংখ্যা বলেছে, সে যে কোনো সংখ্যাই হোক, যদি আমরা এইভাবে নিই 1 2 3 4 5 6 7, এরা পরপর 7টা সংখ্যা, এদের প্রত্যেকটা ডিফারেন্স কিন্তু দেখো 1 করে, তাহলে এদের গড় কোনটা হবে, এদের গড় হবে দেখো মিডিল সংখ্যাটা 4 নম্বর, তাই তো। এবারে আমরা আমাদের মূল প্রশ্নে চলে যাই। আমাদের বলে দিয়েছিল পরপর 7টা সংখ্যা রয়েছে, কি রয়েছে আমি জানি না। ধরো এটা হচ্ছে প্রথম সংখ্যা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম। তাহলে এই যে চতুর্থ সংখ্যাটা, সেটাই তো আমাদের গড় হবে, মানে সেটাই তো 20 হবে। তাহলে চতুর্থ সংখ্যাটা যদি 20 হয়, তারপরের সংখ্যাটা কত হবে, যেহেতু পরপর 21 হবে, 22 হবে, 23 হবে, এবং তার আগেরগুলো কি হবে, 19 হবে, 18 হবে এবং 17 হবে। আমাকে বলেছিল বৃহত্তম সংখ্যাটা বার করতে, বৃহত্তম সংখ্যা কত না 23, যেটা রয়েছে কিন্তু অপশান বিতে। দেখো কোনো রকম কোনো ফর্মুলা মনে রাখার দরকার নেই, এটাই ট্রিক্স, কনসেপ্টটাই ট্রিক্স। কনসেপ্ট বুঝলেই কিন্তু কোনো শর্ট ট্রিকের দরকার পড়ে না। তাই আমি সবসময় বলি প্রথমে কনসেপ্টটা জানা দরকার। তোমরা কনসেপ্ট জানলে কিন্তু নিজেরাই দেখবে যে
বিভিন্ন রকম অঙ্কের জন্য বিভিন্ন রকমের শর্ট ট্রিক তোমরা ডেভেলপ করতে পারবে। আচ্ছা, এবারে আমরা করব একটা নৌকা ও স্রোতের অঙ্ক। বলছে একটা নৌকা যখন স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 24 কিমি দূরত্ব অতিক্রম করতে পারে, ওই দূরত্ব 6 ঘন্টায় স্রোতের প্রতিকূলে অতিক্রম করে, তাহলে নৌকার স্থির জলে গতিবেগ কত? আমাকে এখানে কি বলে দিয়েছে যে একটা নৌকা স্রোতের অনুকূলে যাচ্ছে, মানে নৌকাটা ডাউন স্ট্রিমে যখন যাচ্ছে তখন 4 ঘন্টায় 24 কিলোমিটার দূরত্ব যাচ্ছে। তাহলে নৌকার ডাউন স্ট্রিমের স্পিড কত? না 24/4 মানে হচ্ছে 6 কিমি পার আওয়ার। এটা হচ্ছে নৌকার ডাউন স্ট্রিমের স্পিড। নৌকার আপ স্ট্রিমের স্পিড কত? না ওই একই দূরত্ব যাচ্ছে, মানে 24 কিলোমিটারই যাচ্ছে, কিন্তু এবার সে 6 ঘন্টা নিচ্ছে। তাহলে ডাউন স্ট্রিমের স্পিড হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। আমাকে নৌকার স্থির জলের বেগ বার করতে বলেছে। আমরা ডাউন স্ট্রিম জানি, আপস্ট্রিমের স্পিড জানি, তাহলে নৌকার বেগ কী করে বার করব? না ডাউন স্ট্রিম যোগ আপস্ট্রিম ডিভাইডেড বাই 2। এখান থেকে আমরা নৌকা বা বোটের স্পিড পেয়ে যাব। তাহলে 6 আর 4 যোগ করলে 10/2 মানে হচ্ছে কিন্তু 5। তাহলে স্থির জলে নৌকার বেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা। যদি স্ট্রিমের স্পিড বার করতে বলতো আমরা কি করতাম? ডাউন স্ট্রিম মাইনাস আপস্ট্রিম ডিভাইডেড বাই 2 করতাম। 6 মাইনাস 4 মানে হচ্ছে 2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 1। তাহলে স্ট্রিমের গতিবেগ কত? না 1 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে সঠিক উত্তর কত? সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান ডি, যেটা 5 কিলোমিটার প্রতি ঘন্টা আমাকে চেয়েছিল। বেশ, আমরা একদম ক্লাসের শেষের দিকে চলে এসেছি। মোট 70 অবধি অঙ্ক রয়েছে, আমরা কিন্তু 67 নম্বর অঙ্কে চলে এসেছি। বলছে দেখো কোনো সংখ্যার 2/3 অংশের মান 36 হলে সংখ্যাটার 25% কত? সংখ্যাটা আমি জানি না কত, সংখ্যাটা আমার কাছে হচ্ছে এক্স, তার 2/3 মানে এক্স গুণ 2/3 ইকুয়াল টু 36। তাহলে 2 যদি কাটি এটা হবে কত? 18। 3টা এদিকে গুণ হয়ে যাবে, তাহলে এক্স বা ওই সংখ্যাটা আমি পেয়ে গেলাম কত? না 54। এবারে 54 25% মানে কত? 25% মানে হচ্ছে 25/100। 25% মানে 25/100 বা 1/4। তাহলে ওই সংখ্যাটা 25% মানে আমি 4 দিয়ে ভাগ করে দেব। যদি 2 দিয়ে কাটি 2 হবে, 27 2 54 হবে, 2 দিয়ে আরও যদি কাটি কত হবে? 13.5। তাহলে আমার সংখ্যাটা কত? না 13.5, যেটা কিন্তু রয়েছে অপশান বিতে। অপশান বি হয়ে যাবে এই অঙ্কটার একদম সঠিক উত্তর। খুব সহজ অঙ্ক ছিল। 68 নম্বর অঙ্ক, রিমাইন্ডার থেকে একটা অঙ্ক দিয়েছে। বলছে একটি সংখ্যাকে যদি 119 দ্বারা ভাগ করলে 19 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 17 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তোমরা উত্তর করার মানে প্রশ্ন পড়ার সঙ্গে সঙ্গে বলে দিতে পারো যে যখন 119 দিয়ে ভাগ করছি 19 ভাগশেষ থাকছে। যদি একই সংখ্যাটাকে আমি আবার 17 দিয়ে ভাগ করি, তাহলে 19কে তো আরেকবার আমি 17 দিয়ে দিতে পারতাম, তাহলে কত হতো? না 2 হতো ভাগশেষ। সরাসরি 2 অ্যান্সার করতে পারবে। আমি একবার বলে দিচ্ছি, তাও বিষয়টা দেখে নাও। ধরো একটা সংখ্যা রয়েছে, আমি তাকে 19 দিয়ে ভাগ করছি, 119 রয়েছে। কাকে ভাগ করছি? মানে আমার যেটা ভাজ্য সেটা আমরা কত জানি না, আমার জানার দরকারও নেই। আমার শুধু জানি যে ভাগশেষ আছে 19। ভাগশেষ কত আছে আমার কাছে? 19 ভাগশেষ রয়েছে, এবং এখানেও কিছু ভাগফল আছে, কত জানি না। এবারে ধরো যে এখানে আমার 119 থাকতো না, 119 না থেকে যদি এখানে 17 থাকতো, তাহলে কি 19 অবশিষ্ট থাকতো? থাকতো না তো, কারণ 19কে 17 দিয়ে আমরা আরও একবার ভাগ করতে পারতাম, এখানে লিখতাম 17 এবং অবশিষ্ট থাকতো কত? 2। তাহলে অবশিষ্ট কত হবে? 2, যেটা আমি এখানে করে বললাম। অ্যান্সার কত? অ্যান্সার 2। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই ধরনের সহজ সহজ অঙ্ক দেয় ক্লার্কশিপে, একটু প্র্যাকটিস করলেই তোমরা মানে 30-এ 28 29টা করে আসতে পারবে, এবং অঙ্কে তো 28 29 তুলতেই হবে, না হলে খুব চাপ। যেহেতু কম্পিটিশন দিন দিন বাড়ছে, প্রিলিমসে নাম্বার হাতে রাখতে হবে, বেশ নাম্বার তুলে রাখতে হবে।
যাই হোক, ভয় পাওয়ার কিন্তু কিছু নেই, অল্প অল্প করে প্র্যাকটিস করো, রেগুলার কনসিস্টেন্সি মেনটেন করো, দেখবে ঠিক পারবে। 59 নম্বর আমাদের অঙ্ক কি বলছে, যে এক ব্যক্তি 40 কিলোমিটার ঘন্টা গতিতে এ থেকে বি পর্যন্ত গিয়ে গতিবেগ 50% হ্রাস করে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে ব্যক্তিটির গড় গতিবেগ কত? একটা এখানে পয়েন্ট রয়েছে এ, আর এখানে একটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে পয়েন্ট বি। যখন এ থেকে বিতে যাচ্ছে তখন তার গতিবেগ থাকছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। যখন সে বি থেকে আবার এতে ফিরে আসছে, সে স্পিড কি করছে, 50% কমিয়ে দিচ্ছে। তখন তার স্পিড কত হচ্ছে না, 20 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে বলেছে যে যাত্রাপথের গড় গতিবেগ কত, মানে অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিডের ফর্মুলা হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এটা হচ্ছে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা। টোটাল ডিস্টেন্স আমি ধরে নিচ্ছি যে যখন যাচ্ছিল সে ডিস্টেন্স ডি যাচ্ছিল, যখন ফিরছিল একই ডিস্টেন্স নিয়েই সে ফিরছে, তার মানে টোটাল ডিস্টেন্স হচ্ছে 2d। আর টোটাল টাইমটা আমরা বার করব। আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তাহলে সে যখন যাচ্ছে ডি ডিস্টেন্স যাচ্ছে এবং স্পিড কত তখন তার 40। তাহলে প্রথম ক্ষেত্রে সময় লাগছে d/40, দ্বিতীয় ক্ষেত্রে কত লাগবে না d/20। তাহলে টোটাল টাইম কত দেখো, d/40 যোগ d/20। যদি আমরা এলসিএম করি, 20 আর 40-এর এলসিএম হবে 40, তাহলে এখানে হবে d আর 2d, উপরে একটা 2d রয়েছে, 2d/3d/40 ইকুয়াল টু 2d ইন্টু 40 ডিভাইডেড বাই 3d। d আর d কেটে যাবে, তাহলে 80/3। 80/3 মানে আমি কত লিখতে পারি, যেহেতু এখানে দিয়েছে 3 দুগুণ 6, 20, 3 6 18, 2 মানে 26.2/3, যেটা দেখো রয়েছে অপশন ডিতে। অপশন ডি হয়ে যাবে একদম সঠিক উত্তর এই প্রশ্নটার। 69 আমরা লাস্ট অঙ্কে চলে এসেছি, এটাই আজকের ক্লাসের কিন্তু একদম শেষ অঙ্ক। দেখো বলছে 100 মিটারের একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে, সেখানে এ ঘন্টায় 8 কিলোমিটার বেগে দৌড়ায়। বি যখন 4 মিটার যায় তখন এ দৌড় শুরু করে, তবুও সে বিকে 15 সেকেন্ডে পরাজিত করে। তাহলে বি এর গতিবেগ আমাকে বার করতে হবে। একটা রেস হচ্ছে, রেসের এটা আমি যদি ধরে নিই স্টার্টিং পয়েন্ট এবং এটা হচ্ছে এন্ড পয়েন্ট। পুরো রেসটা 100 মিটারের, তাই এই পুরোটা কিন্তু 100 মিটার। কি বলছে যে এ ঘন্টায় 8 কিলোমিটার বেগে দৌড়াচ্ছে, কিন্তু সে বিকে 4 মিটার আগে যেতে দিচ্ছে। বি যখন 4 মিটার যায় তখন এ দৌড় শুরু করে। বি যখন এরকম জায়গায় আছে তখন কিন্তু এ দৌড় শুরু করছে এবং এই পুরো ডিস্টেন্সটা এ কভার করে দিচ্ছে। কভার করে দেওয়ার পরও দেখা যাচ্ছে যে এর থেকে বি 15 সেকেন্ড পিছিয়ে রয়েছে। তাহলে বি এর গতিবেগ আমাকে বার করতে হবে। সবার প্রথমে আমি দেখে নিই যে এই 100 মিটার দৌড় এ কত সময় কমপ্লিট করে। তাহলে দেখো আমরা তো ফর্মুলাটা জানি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স মানে হচ্ছে কত 100, এ 100 মিটার যায়, এর স্পিড কত না 8 কিলোমিটার প্রতি ঘন্টা, সেটাকে আমি মিটার পার সেকেন্ডে করব, তাই 5-এর 18 দিয়ে গুণ করব। আর টাইম আমরা জানি না, টাইমটা আমরা বার করব। 5কে 100 দিয়ে কাটছি, 5 20, 100 20 আর 8 রয়েছে, 4কে কাটলে 4 5 20, 4 দুগুণ 8, 2 আর 18 কাটো 9। তাহলে টাইম এর কত লাগছে না 45 সেকেন্ড।
এটা এর সময় লাগছে 100 মিটার যেতে 45 সেকেন্ড। এবারেই অঙ্কটার মেন জায়গাটা বা মেন ট্রিকটা, যে বলছে এবারে যে বিকে সে 15 সেকেন্ডে বেশি হারিয়ে দেয়। তাহলে বি তো এই জায়গাটাতে ছিল, এ যদি 100 মিটার ডিস্টেন্স গিয়ে থাকে, বি কিন্তু 100 থেকেই 4 মিটার ডিস্টেন্স কম গেছে ওই একই সময়ে। তাহলে বি কত ডিস্টেন্স গেছে? তাহলে বি 96 মিটার ডিস্টেন্স গেছে, এবং এই 96 মিটার যেতে বি এর থেকে আরও 15 সেকেন্ড বেশি লেগেছে। তাই বি এর কত সময় লেগেছে? বি এর 60 সেকেন্ড লেগেছে। তাই বি এর স্পিড আমরা যদি বার করতে চাই তখন কি করব না, 96 যেটা হচ্ছে বি এর ডিস্টেন্স বা বি যতটা গেছে আর বি এর সময় ডিভাইডেড বাই 60। 6 দিয়ে যদি কাটি, 6 10 60, 6 দিয়ে কাটলে 6 16 96, 2 দিয়ে কাটো 8, 2 দিয়ে কাটো 5। তাহলে বি এর স্পিড কত না 8/5 মিটার পার সেকেন্ড, যেটা কিন্তু রয়েছে অপশান ডিতে। অপশান ডি হলো এই প্রশ্নটার সঠিক উত্তর। এবং আজকের মতন কিন্তু আমাদের ক্লাস এখানেই সমাপ্ত হলো। তাহলে 2019 সালের শিফট 1 এবং শিফট 2 দুটো পেপারই আমি তোমাদের সলভ করে দিলাম। এই দুটো ক্লাস করলে তোমরা একটা আইডিয়া পাবে, একটা ধারণা পাবে যে কী ধরনের প্রশ্ন আসছে, প্রশ্নের লেভেল কি এবং আমাদের কতটা প্র্যাকটিস করতে হবে। আমি ভবিষ্যতে আরও অঙ্কের ক্লাস নিয়ে আসবো ক্লার্কশিপের জন্য। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আর হোমওয়ার্কগুলো কিন্তু করে আমাকে কমেন্ট করে জানিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। টিল দেন, গড ব্লেস, টেক কেয়ার।